ইনফরমেশনটা হাইলাইট করতে হবে। আচ্ছা, আর কেস বেসে আরেকটা ইনফরমেশন বলি বা আরেকটা বলি, সেটা হচ্ছে গিয়ে কেস বেস কোশ্চেনটা কিন্তু একটু ডিফিকাল্টিস লেভেলটা বেশি। তো অনেক সময় দেখা যায় যে অনেক কোশ্চেনে আমরা কনফিউজ থাকি। আমি সবসময় বারবারই একই কথা বলতেছি, যদি আমি কনফিউজ থাকি আমি আনসার করে চলে যাবো, ফ্ল্যাগ ফর দিবে রিভিউ দিয়ে রাখবো। কারণ আমার মানে সেকশন সি তে আসলে কতটুকু লেভেল কোন কোশ্চেনটা আমার জন্য ওয়েট করতেছে আমি জানি না। সো আমাকে পুরো কোশ্চেনটা রিভিউ করাটা একটা ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে কেস বেস কোশ্চেনে আমার একটু ডিফিকাল্টিস লেভেল আছে, বাট সেকশন সি তে গিয়ে আমি খুব ইজি কোশ্চেন পাচ্ছি, মানে এগুলো আমি খুব ভেরি ইজিলি আনসার করতে পারতেছি। তো আমি যদি এখানে টাইম কিলটা করে ফেলি, ওখানে আমার আর টাইম ম্যানেজমেন্টটা হবে না। এবং এইটা আসলে এর আগের সেশনেও আমি করেছি, মানে হাইলাইট করেছি। কারণ আমি আবার বলতেছি যে এ আর বি, সেকশন এ আর বি তে কিন্তু সিডেড কোশ্চেন আছে। এ আর বি তে সিডেড So কোশ্চেন আছে। you don't know what the seeded সিডেড question কোশ্চেন। is. So if you waste মানে more than 3 to 4 minutes in a single question, এবং আপনি জানেন না ওইটা আপনার কাজে লাগবে কি লাগবে না, তো ওখানে যদি আমি টাইম কিল করে টাইম ফেলি, কিল করে আসলে কোনো লাভ হবে না। আরেকটা যেটা ইস্যু হচ্ছে কি, যেটা সেকশন বি কথা বলতেছিলাম, যে সেকশন বি জন্য আসলে ট্যাক্সে যেটা বলা হয়, সেকশন বি জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্যাপিটাল গেইনস ট্যাক্স এন্ড ইনহেরিটেন্স ট্যাক্স। এই টাইপের টপিক থেকে সেকশন বি থেকে কোশ্চেন আসে বেশি, ক্যাপিটাল গেইনস ট্যাক্স এন্ড ইনহেরিটেন্স ট্যাক্স। আরো আরেকটা কোশ্চেন আসতে পারে, বাট এই দুইটা টপিক ওরা সবসময় টার্গেট করে, ক্যাপিটাল গেইনস ট্যাক্স এন্ড ইনহেরিটেন্স ট্যাক্স, তার সাথে ট্যাক্স প্ল্যানিংও থাকতে পারে। ওকে, আচ্ছা, এটা সেকশন বি তে যেটা বলতেছি যে ওকে ফাইন, আপনি হাইলাইট করবেন, স্ট্রাইক থ্রু দিয়ে কেটে ফেলবেন, কেসগুলো অ্যানালাইসিস করে যাবেন, যেটা আপনার প্রবলেম থাকে ইউ ক্যান আনসার, কনফিউজ থাকলে আনসার করে যাবেন, এটা ফ্ল্যাগ ফর রিভিউ দিয়ে রাখবেন। পরে আপনি এক্সাম শেষ করে যেখানে যেখানে আপনার ফ্ল্যাগ ফর রিভিউ ছিল সেটা আপনি রিভিউ করলেন। ওই যে আইটেম বাট রিভিউ স্ক্রিন থেকে এক্স্যাক্টলি, বাট আপনি কোনোভাবেই মানে 100% আনসার করা উচিত, মানে আপনি কোনোভাবে কোশ্চেনকে রেখে আসবেন না। কারণ আপনি অনেক সময় কনফিউজ থাকবেন, বাট ইজ অলসো রাইট আনসার। এটা রাইট আনসার হইতে পারে, হতে পারে, কিন্তু আপনি ফেলার আসলে তো আর এটা আপনার চান্স থাকবে না। এটা হচ্ছে সেকশন বি এর জন্য আর কি। বাট হাইলাইটেড এবং স্ট্রাইক তো এখানে ভেরি ইম্পর্টেন্ট। হাইলাইট করাটা করবেন এবং স্ট্রাইক তো দিয়ে কেটে ফেলবেন, অনেক ইরেলেভেন্ট ইনফরমেশন থাকবে, অনেক আপনাকে কনফিউজ করার জন্য অনেক ইরেলেভেন্ট ইনফরমেশন থাকবে। তো আপনি বারবার যদি কোশ্চেনটা স্টাডি করেন আপনি কনফিউজ হয়ে যাবেন। তো আপনি একবারেই কেটে ফেলবেন যেন এই জিনিসটা আপনাকে আর কনফিউজ না করে। আমরা কিন্তু কোশ্চেন এক্সপেক্ট করছি, যদি স্টুডেন্টদের কোশ্চেন থাকে উই উইল এক্সপেক্ট দ্য কোশ্চেন। হ্যাঁ, ওকে, যে হ্যাঁ ডিফারেন্ট, অনেকের হয়তো অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, ইউ ক্যান কোশ্চেন ডিরেক্টলি আস্ক দ্য টিউটর। আচ্ছা, আর যেটা মেইন কমপ্লিকেটেড সেকশন আমরা এখন যেটা বলছি সেকশন সি। আচ্ছা, ওখানে আমাদের কনস্ট্রাক্টর রেসপন্স থাকে সেকশন সি তে। তো সেকশন সি তে আসলে 15 মার্কসের কোশ্চেনে 30 মার্কস থাকবে, 15 ইনটু 2 30 মার্কস, আর 10 মার্কসের একটা কোশ্চেন থাকবে। তো আসলে 15 মার্কের যে কোশ্চেনগুলো ওখানে অনেকটা স্পেসিফিকই বলা হচ্ছে পার্সোনাল ট্যাক্স এন্ড কর্পোরেশন ট্যাক্স, 15 মার্কসের ক্যালকুলেশন, পার্সোনাল ট্যাক্স এন্ড কর্পোরেশন ট্যাক্স। ওকে ফাইন। তো পার্সোনাল ট্যাক্সে যদি ম্যাথ আসে, সে ফর এক্সাম্পল আমার একটা পার্সোনাল ট্যাক্সের কোশ্চেন আসছে, তো আমি আসলে স্টার্ট করবো কিভাবে, আমার স্টার্ট করার ওয়েটা কি করা উচিত। সে ফর এক্সাম্পল আমার পার্সোনাল ট্যাক্স, এমপ্লয়মেন্ট, ইনকাম, বেনিফিট সবকিছু মিলে আমার একটা পার্সোনাল ট্যাক্সের ম্যাথ আসছে। তো ফার্স্টে আমি যখন কোশ্চেন পড়বো, কোশ্চেনটা পড়ে ফার্স্টে আমি সবসময় বলি স্টুডেন্টকে ফার্স্টে রিকোয়ারমেন্ট পড়ার জন্য। তো ফার্স্টে রিকোয়ারমেন্ট পড়ে আমি জানি হোয়াট ইজ মাই রিকোয়ারমেন্ট, দেন আমি যখন কোশ্চেনটা রিড আউট করবো আমি কিন্তু মার্ক করে করে আসবো যে দিস ইজ মাই রিকোয়ারমেন্ট, দিস ইজ মাই রিকোয়ারমেন্ট। দেন ওখানেও সেম প্রসেস, আপনি হাইলাইট করবেন যে ইনফরমেশনটা আপনার দরকার। বাট এখানে যেটা আপনি করবেন, স্প্রেডশিটে কি কাজ করবেন আপনি, স্প্রেডশিটে আপনি ফার্স্টে প্রোফর্মাটা করে ফেলবেন, দিস ইজ মাই এমপ্লয়মেন্ট, ইনকাম, দিস ইজ বেনিফিট, লিভিং অ্যাকোমোডেশন, বেনিফিট, প্রপার্টি, ইনকাম। আপনি ফার্স্টে প্রোফর্মাটা করে ফেলবেন যে আমার এই এই জিনিসগুলো আসবে, আপনি ফার্স্টে প্রোফর্মাটা করে ফেলবেন। দেন প্রোফর্মা করে এবার জাস্ট আপনি সেলগুলোতে, সেলের আগে একটু বলে নিই, সেলের আগে ফার্স্টে সিম্বলটা সিলেক্ট করবেন। যে আপনার অনেক সময় কিন্তু আমরা ডলারের সাইন, ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে পরে আমরা ডলারের সাইন দিয়ে আসতেছি, কিন্তু আমার এখানে পাউন্ডের সাইন দিতে হবে, একটু বি কেয়ারফুল। আর পাউন্ড সাইনটা সিলেক্ট করতে, ওই যে নাম্বার ফন্ট আছে, ওখানে নাম্বারের ফরম্যাট আছে, ফরম্যাটে গিয়ে কিন্তু ওরা ডিরেক্টলি করতে পারবে। ওখান থেকে আপনি সিম্বলটা সিলেক্ট করে নেবেন। তারপরে যে প্রোফর্মা আছে ফার্স্টে আমি সবসময় বলি যে ফার্স্টে প্রোফর্মাটা লিখে ফেলবেন, প্রোফর্মাটা লিখে দেন কিছু ইনফরমেশন আপনাকে ডিরেক্ট বলা থাকবে, সেই ইনফরমেশন যেমন স্যালারি, আপনার এমপ্লয়মেন্ট, এগুলো ডিরেক্ট ইনফরমেশন থাকবে, এটা আপনি সেলে বসায় ফেলবেন। আর যেগুলো আপনার ওয়ার্কিংস করা দরকার নিচে আপনি ওয়ার্কিংস করবেন, নিচে আপনি ওয়ার্কিংস করে সে ফর এক্সাম্পল আপনি প্রোফর্মাতে লিখে ফেলছেন যে লিভিং অ্যাকোমোডেশন, আপনি জানেন যে আপনাকে লিভিং অ্যাকোমোডেশনের ওয়ার্কিংসটা করতে হবে। কেন আমরা প্রোফর্মা করতে বলতেছি, মানে এটা রিজনটা হচ্ছে কি, আপনি যদি একদম কোশ্চেনটা পরে প্রোফর্মা করে ফেলেন তাহলে আপনার কোনো আইটেম মিস হওয়ার চান্স থাকে না। এক্স্যাক্টলি। আর যদি প্রোফর্মা না করেন, একটু ধরে ধরে একটা একটা করে ওয়ার্কিংস করেন, তাহলে আপনার কিন্তু মিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো আপনার মিস হওয়ার কোনো চান্স থাকবে না। আপনি একটা একটা ধরে ওয়ার্কিংস করবেন, এবং ওয়ার্কিং যখন আপনি করবেন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্কিংস থেকে কিন্তু আপনি লিংক করে নেবেন। আপনি আপনি যখন লিভিং অ্যাকোমোডেশনটা করবেন, যেটা ফাইনাল ফিগার বের হবে, আপনি ওখানে সেলটাকে সিলেক্ট করে সেই সেলটাকে পুট ডাউন করবেন, তাহলে আপনার লিংক হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে
তাহলে আপনি ওই সেলটা যদি আপনি চেঞ্জ করেন অটোমেটিক আপনার ফাইলের ফিগারটা চেঞ্জ হবে। এবং ওখানে আপনাকে রেফারেন্স দিতে হবে যে ওয়ার্কিংস 1 ওয়ার্কিংস 2, যেন এক্সামিনার ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে যে এখান থেকে ওয়ার্কিংস 1 আসছে, এখান থেকে ওয়ার্কিংস 2 আসছে। তো আমাদের এখানে ফ্রেশ কথা হচ্ছে কি আপনি ফার্স্টে প্রোফর্মাটা করে ফেলবেন, প্রোফর্মার নিচে আপনি ওয়ার্কিংস গুলো করবেন। আপনি যখন ওয়ার্কিংস গুলো করবেন ডেফিনেটলি ওই ওয়ার্কিংস এর সাথে প্রোফর্মার সেলটাকে আপনি লিংক করে নেবেন। তাহলে আমার যদি কোনো কারণে এখানে প্রবলেম হয় আমি এটাকে রিজলভ করলে এটা অটোমেটিক রিজলভ হবে। দিস ইজ দ্য বেনিফিট অফ এক্সেল এন্ড স্প্রেডশিট। আপনাকে বুঝতে হবে যে পরীক্ষার সবচেয়ে বেনিফিটের জায়গা হচ্ছে স্প্রেডশিট এবং লিংকটা। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমি পার্সোনাল টেক্সটের ক্ষেত্রে বললাম। আরেকটা যেটা বলি যে প্রি ফরম্যাটেড, এটা রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হয়েছে যে প্রি ফরম্যাটেড কোশ্চেন। আসলে প্রি ফরম্যাটেড কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি? যে প্রি ফরম্যাটেড কোশ্চেনটা হচ্ছে কি আমার এক্সাম কোশ্চেনে আমাকে একটা ফরম্যাট করে ম্যাপ করা থাকে। ওরা নিজেরাই আমাকে করে দিছে, প্রি ফরম্যাট করে দিছে। এখন ওখান থেকে আমাকে আবার রাইট ফিগারটা, কারণ ওখানে যেই ফিগারটা করে দেয়া আছে বা ওখানে ওরা যেভাবে করছে কিছু ফিগার রাইট ফিগার, কিছু ফিগার রং ফিগার। রাইট ফিগার গুলো দ্যাট ইজ ফাইন, যেগুলো রং ফিগার ওগুলোতে অনেক সময় বলা থাকে ওয়েস মানে আউটস্ট্যান্ডিং, এই গুলো তোমাকে দেখতে হবে। তো যেগুলো আমরা ফার্স্টে এই প্রি ফরম্যাটের কোশ্চেনে ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম ওরা যেভাবে প্রি ফরম্যাট করছে আমরা জাস্ট ফরম্যাটটা এঁকে ফেলবো, ফিগার গুলো বসাবো না, ফরম্যাটটা এঁকে ফেলবো ফার্স্টে। কারণ আমার প্রি ফরম্যাট মানে কি আমার ফরম্যাট করে দেয়া আছে, এই ফরম্যাটেই ম্যাথটা হবে, কিন্তু ফরম্যাটের কিছু অংশ রাইট ফিগার আছে, কিছু অংশ রং ফিগার আছে। তো যেগুলো হচ্ছে আমার রাইট ফিগার, সেই রাইট ফিগার গুলো আমি বসায় ফেলতেছি, দিস ইজ রাইট, দিস ইজ রাইট, দিস ইজ রাইট, ওকে ফাইন। রাইট ফিগার গুলো বসানোর জন্য কিন্তু মার্কস থাকে, 1 মার্কস, 1.5 মার্কস, সেল গুলোতে কিন্তু প্রত্যেকটা সেলের জন্য মার্কস থাকে। সো এগুলো কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না। আর যে ফিগার গুলো হচ্ছে আমার রং ফিগার, সেই ফিগার গুলোকে আমি ওয়ার্কিংস করে করে আমার জাস্ট ফরম্যাটের সেলের মধ্যে বসাবো। অলরেডি কিন্তু আমি ফরম্যাটটা করে ফেলছি, জাস্ট আমি সেলের মধ্যে অ্যাকচুয়াল ফিগারটা বসাবো যে আমার এই ফিগারটা ওকে, এই ফিগারটা রাইট, বা জাস্ট বাট লিংক করে করতে হবে। আমি যখন ওয়ার্কিংস করবো ওয়ার্কিংস এর লিংকটা আমার মেইন ফরম্যাটের সাথে লিংক করতে হবে। আমি কেন বারবার আপনাকে ফরম্যাট করতে বলতেছি, এটার রিজনটা হচ্ছে যদি আপনি ফরম্যাট করে ফেলেন তাহলে আপনার মিস হওয়ার চান্সটা অনেক কম থাকবে। আর এটা তো প্রি ফরম্যাট করাই আছে, জাস্ট নিয়ে আসা আপনি জাস্ট ফরম্যাটটা দেখে বসাই ফেলবেন, দেন আপনি জাস্ট পুট ডাউন দ্য রাইট আনসার। ঠিক আছে, ওখানে ইট ডাজন্ট মিন যে ওই প্রি ফরম্যাটে সব ফিগারই রং ফিগার। কিছু ফিগার থাকবে দিস ইজ রাইট ফিগার, আর কিছু ফিগার থাকবে দিস ইজ রং ফিগার। আপনাকে রং ফিগারগুলোর সাথে ডিল করতে হবে, রাইট ফিগারগুলো জাস্ট আপনি বসাবেন। বাট তার জন্য আপনি মার্কস পাবেন, মানে রাইট ফিগার পুরো ফরম্যাটের জন্য আপনি এটা মার্কস পাবেন। সো এটা কোনোভাবে অবসোলেট করা যাবে না আর কি, মানে এলিমিনেট করা যাবে না। আর আরেকটা যেটা বলতেছি যে সবচেয়ে বেশি কমপ্লেক্সিটি অ্যারাইজ হতে পারে আপনার ক্যাপিটাল অ্যালাউন্স বা কর্পোরেশন ট্যাক্স এর ম্যাথে আছে। ক্যাপিটাল অ্যালাউন্সের ফিগার আসলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কি আপনি যখন অ্যালাউন্স ক্যালকুলেশন করেন, যখন আপনি অ্যালাউন্স ক্যালকুলেট করবেন তখন দেখা যাচ্ছে যে আমি অ্যালাউন্সের ফিগারটা আমার ইনার কলাম থেকে মাইনাস করতেছি, বাট যখন আমি আউটার কলামে নিব সেই ফিগারটা প্লাস ফিগারে যাবে। রাইট, ঠিক আছে। তো ফার্স্টে আমি ইনার কলামে আমি মাইনাস করলাম, ফাইন, আমি মাইনাস ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে সেলে মাইনাস করলাম। ঠিক সেম ফিগারটা কিন্তু আমাকে পাশে আউটার কলামে নিতে হবে পজিটিভ ফিগারে। তো এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলে যে আমরা যখন স্টুডেন্ট পড়াইছি ওরা কনফিউজ ছিল যে স্যার এটা এখন তো মাইনাস ফিগার, আমি তো এটাকে অ্যাড করবো, পজিটিভ ফিগার নেবেন। পজিটিভ ফিগার কিভাবে নিব? সে কি করতো, এটা হাতে লিখে ফেলতো যে হ্যাঁ 4520, ওকে ফাইন 4520 পজিটিভ ফিগার লিখে ফেলতো। কিন্তু তাহলে আসলে কি আমি বেনিফিটটা পাচ্ছি? আসলে আমি বেনিফিটটা, আমার লিঙ্কটা হচ্ছে না। সো আমার এখানে যদি আমি কোনোভাবে অ্যামেন্ডমেন্ট করি এটা অটোমেটিক আমার অ্যামেন্ডমেন্ট হবে না। তো আমাকে যেটা করতে হবে, ওকে ফাইন আমার এখানে মাইনাস ফিগার আসে, তো আমি যখন আউটার কলামে নিব আউটার কলামে আমি ইকুয়াল সাইন দিয়ে একটা মাইনাস ফিগার দিই, মাইনাস সাইন দিব, মাইনাস সাইন দিয়ে যখন আমি সেলটা সিলেক্ট করবো তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই টেকনিকটা আমাদের জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কারণ আপনি আরেকটু যদি ক্লিয়ার করে আবার বলে দেন তাহলে আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ক্যাপিটাল অ্যালাউন্স ক্যালকুলেট করি ফার্স্টে কিন্তু আমি 18% অর আইদার 8% দিয়ে আমি আমার ইনার কলাম থেকে বা জেনারেল পুল বা ডিফারেন্ট আইটেম থেকে কলাম থেকে আমি মাইনাস করি, ওকে ফাইন, এটাকে আমার মাইনাস করতেই হবে। বাট আমি যখন ক্যাপিটাল অ্যালাউন্সের ফাইনাল ফিগার ক্যালকুলেট করব তখন সেটা আমাকে পজিটিভ ফিগারে নিতে হবে। তো দেখা যাচ্ছে আমি যদি সেল সিলেক্ট করি, শুধু নরমালি সেল লিংক করি, শুধু লিংক সেলটাই সিলেক্ট করি, যদি শুধুমাত্র সেলটাই সিলেক্ট তাহলে মাইনাস ফিগারে চলে যাবে। কিন্তু আমি তো জানি এটা আমার পজিটিভ ফিগার লাগবে। এখন আমাকে সেটা কি করতে হবে? সেটা করতে হবে গিয়ে আমি যখন আউটার কলামে নিব তখন ইকুয়াল সাইন দিয়ে ফার্স্টে আমাকে একটা মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে যখন আমি সেলটা সিলেক্ট করব মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আমার সেলে প্লাস পজিটিভ ফিগারটা দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, পজিটিভ ফিগারটা বুঝবে। তো আসলে অনেক সময় দেখা যায় ট্যাক্স স্পেশালি ক্যাপিটাল অ্যালাউন্স ইনহেরিটেন্স ট্যাক্স করতে গেলে আপনারা এই ধরনের ডিফিকাল্টিস লেভেল পাবেন। দেখা যাবে যে আমার ফিগারটা হচ্ছে নেগেটিভ ফিগার কিন্তু আমাকে পজিটিভ ফিগারে নিতে হবে। দেখা যায় যখন আপনার মাইনাস ফিগার থাকবে ইকুয়াল সাইন দিয়ে একটা মাইনাস দিলে মাইনাস মাইনাসে পজিটিভ ফিগার হয়ে যাবে। আচ্ছা ফাইন, এখন আমি ক্যাপিটাল অ্যালাউন্স ক্যালকুলেট করলাম, মাইনাস ফিগার দিয়ে পজিটিভ ফিগার দিয়ে ক্যাপিটাল অ্যালাউন্স দিলাম। এখন সেই ক্যাপিটাল অ্যালাউন্সটা আমরা অ্যাকচুয়ালি কি করি? আমার ট্যাক্স অ্যাডজাস্টেড ট্রেডিং প্রফিট থেকে মাইনাস করি, মানে আমার ট্রেডিং প্রফিট থেকে সেটাকে ডিডাকশন করতে হবে। আমি এখানে ক্যালকুলেট করে এখন যদি আমি আবার লিংক করতে চাই, আমি যদি আবার লিংক করতে যাই দেখা গেল যে এটা আমার পজিটিভ ফিগার,
বাট আমাকে ওখানে ফিগারটা মাইনাস করতে হবে Minus. নেগেটিভ ফিগারে। তখন আমি সেটা কি করব, যখন আমি ট্রেডিং প্রফিট ক্যালকুলেট করব তখন আমি ক্যাপিটাল লস লিখে ইকুয়াল Equal to সাইন দিয়ে minus করে দেবেন। জাস্ট সেলের আগে একটা মাইনাস সাইন দিয়ে দিব, আর তারপর সেলটা সিলেক্ট করলে ফিগারটা আমার নেগেটিভ ফিগারটা ফিগার নেগেটিভ নেগেটিভ চলে আসবে। সো এই টেকনিক গুলো, এই ম্যানেজমেন্ট গুলো আপনাকে জানতে হবে। যদি এই মানে আমি বলতেছি বারবার যে ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, ইফিশিয়েন্টলি আপনাকে এক্সাম দিতে হবে, আপনাকে টেকনিক্স গুলো জানতে হবে। আপনি যদি এই বেনিফিটটা নিতে পারেন দ্যাট ইজ ওকে, বাট আপনি যদি জাস্ট এখানে মাইনাস ফিগার ছিল, ওকে আমি পজিটিভ ফিগার নিতে পারতেছি না, হাত জাস্ট নিউট্রাল ফিগারে আমি ম্যানুয়ালি রাইট ডাউন করলাম। তো ম্যানুয়ালি রাইট ডাউন করলে কি হয় যে কোনো কারণে যদি আমার একটা ভুল হলে একটা কোন এক জায়গায় যদি আমি অ্যামেন্ডমেন্ট করি বা রেকটিফিকেশন করি, তাহলে আমার অন্যান্য সেকশন গুলো অটো রেকটিফিকেশন হবে হবে না। না। তো ওই বেনিফিটটা আমাকে নিতে হবে। এই হচ্ছে আর আমি সবসময় একই কথাই বলতেছি সবাইকে যে ফার্স্টে আপনি যখন আপনি কর্পোরেশন ট্যাক্স করবেন, আসলে 15 মার্কের যে কোশ্চেন গুলো ওখানে মোটামুটি সিলেক্টিভ কোশ্চেন থাকে, পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্সের মধ্যে গ্রুপ কর্পোরেশন ট্যাক্সটা ইনভলভ থাকে, আছে গ্রুপ কর্পোরেশন ট্যাক্সটা বা লস অ্যাডজাস্টমেন্ট গুলো আসে। তো আপনি যেটা করবেন যে কোশ্চেনের কর্পোরেশন ট্যাক্স যদি আপনার আসে, ফার্স্ট আপনি প্রোফর্মাটা লিখে ফেলবেন, ট্রেডিং প্রফিট, চার্জেবল গেইন, ইন্টারেস্ট ইনকাম। প্রোফর্মাটা লিখে ফেললেন, দেন তার ওয়ার্কিং করুন, ট্রেডিং প্রফিটের ওয়ার্কিংটা করে সেলটা সিলেক্ট করে ওখানে যে সেলটা পুট ডাউন করবেন, দ্যাটস ইট। মানে আপনাকে ইফিশিয়েন্টলি আপনাকে ম্যানেজ করতে হবে টাইমটা, ইফিশিয়েন্টলি আপনাকে এক্সাম দিতে হবে। আর যেটা হচ্ছে কি ক্যালকুলেটরের ব্যাপারে একটা বলি, যে ক্যালকুলেটর যখন দেখবেন রাইট সাইডে আপনার ক্যালকুলেটর অপশনটা দেওয়া আছে। তো লাইভ এক্সামের রাইট সাইডে যখন আপনার ক্যালকুলেটর অপশনটা দেওয়া আছে, ওখানে দুইটা ক্যালকুলেটর আছে, কিন্তু একটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর। ক্যালকুলেটর আসলে কিন্তু ওরা নিয়েও যেতে পারে। হ্যাঁ, নিয়ে যেতে পারে, কিন্তু আবার যদি কেউ না নিয়ে যায় আর কি, সেটা বলতেছে সাইন্টিফিক এবং স্ট্যান্ডার্ড। তো সাইন্টিফিক ক্যালকুলেটর একটু কমপ্লিকেটেড, আমার মনে হয় না যে ট্যাক্সের অঙ্ক করার জন্য সাইন্টিফিক না ক্যালকুলেটর। না না না, তো কিন্তু ইউ ক্যান প্লাস ইউজ মাইনাস। স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর। আপনি যদি ইউজ করতে চান স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর ইউজ করবেন, আদারওয়াইজ আর যদি ক্যালকুলেটর আপনি ওকে ফাইন ইউ ক্যান ইউজ দ্য, আমার মনে হয় সবার ক্যালকুলেটর নিয়ে যাওয়া ভালো, কারণ নিয়ে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা হ্যাবিচুয়াল ওটার সাথে। সেকশন এ সেকশন বি ক্যালকুলেটর নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওইখানের স্ক্রিনের ক্যালকুলেটরটা নিয়ে যাওয়া, ক্যালকুলেটর ইউজ করা মানে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টাইম। কারণ তাকে ওইখানে ইনপুট দিতে হচ্ছে, এইখানে বসে বসে আরেকটা ইনফরমেশন একটু আর বলি, ওরা ইয়েও কিন্তু ওই যে ওয়ার্কিংসও ওয়ার্কিংসও এ সেকশন এ এন্ড সেকশন বি এর ওয়ার্কিংস এর জন্য ইউ উইল গেট পেপারস। ওকে, ফ্রম ব্রিটিশ কাউন্সিল ইওর এক্সাম সেন্টার। সো যেখানে হবে যে ওইখানে আবার আপনারা কিন্তু অনেকে চিন্তা করে স্প্রেডশিটে আমি ক্যালকুলেটর ইউজ করব, না, এটা ইটস আসলে দ্য অনেক কমপ্লিট ওয়েস্ট। অনেক টাইম আপনার কিল হবে, মানে হ্যাঁ। অনেক টাইম কিল হবে। আরেকটা ইনফরমেশন আমি স্পেশালি ট্যাক্সি স্টুডেন্টের জন্য বলি, কারণ হচ্ছে গিয়ে ট্যাক্সি কিন্তু তাকে অনেক রেট ইউজ করতে হয় হুম। এবং সে টেবিলগুলো বলা থাকে। হ্যাঁ। হ্যাঁ, দেখা যাবে যে আমি বারবার ট্যাক্স টেবিলে গিয়ে আমাকে বারবার ট্যাক্স রেটটা ফর্মুলা থেকে ফর্মুলাতে দেখতে হচ্ছে, এটা ভেরি টাইম কনজিউমিং এবং কনসেন্ট্রেশন ব্রেক করে যায়। আমি কোশ্চেনের কোথায় ছিলাম হ্যাঁ। আর এখন টেবিলের কোথায় আসি। তো আমি সবসময় স্টুডেন্টকে বলি যতটুকু ম্যাক্সিমাম মনে রাখা যায়, ওকে ফাইন, আপনি সব তো আর মনে থাকবে না, যেটা মনে থাকবে না ইউ ক্যান ইউজ দিস টেবিল, কিন্তু যত আপনি ম্যাক্সিমাম মনে রাখতে পারেন ওখানে আপনি তত টাইম সেভিং হবে। আচ্ছা, আমি একটা বলি যে ধরেন সে যদি ওই ট্যাক্সের টেবিলটা থেকে ওইখানে সেল, যে কোনো একটা সেলে ট্যাক্সের রেট গুলা তুলে ফেলে, তাহলেও কিন্তু আরেকটা হয়। ওখানে আপনি কপি পেস্ট করতে না 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 না, সে ফর্মুলা লেভেল থেকে দেখে দেখে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানে রেলেভেন্ট ট্যাক্সের রেট গুলো তুলে আনতে পারে। হ্যাঁ, একবার তুলে ফেলে তার আর বারবার ওখানে বারবার যাওয়ার দরকার হচ্ছে না, ওইটা দিয়েও সে লিংক করতে পারে। হ্যাঁ, ওইটাও সে করতে পারে, পাশে গিয়ে সে জিনিসগুলো তুলে ফেললো, তাকে বারবার আবার ট্যাক্স টেবিলে যেতে হচ্ছে না, কারণ বারবার যখন সে ট্যাক্স টেবিলে যাবে আবার কোশ্চেন আসবে, আবার ট্যাক্স টেবিলে যাবে, এখানে কিন্তু একটা কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার চান্স থাকে। তো ওখানে একটা টাইম কিলের ব্যাপার আছে। মানে আমাদের যে টাইমিংটা এটা আসলে কিন্তু মানে প্রপারলি ইউজ করা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর দেখা গেল যে আমি একটা কোশ্চেন নিয়ে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে খুব বেশি কনসেন্ট্রেট করলাম, ওখানে আমার সে ফর এক্সাম্পল আমার সেকশন বি তে এসে আমি একটা কেস বেস কোশ্চেনে 45 মিনিটস 50 মিনিটস গন। আলটিমেটলি দেখা যাবে যে আমার সেকশন সি তে আমার অনেক ইজি কোশ্চেন ছিল যেগুলো আমি ইজিলি সো দ্যাটস এই জন্যই বলতেছি যেখানে আমার কনফিউশন সেখানে জাস্ট আনসার করে ফ্ল্যাগ ফর রিভিউ দিয়ে চলে যাবে। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট ইস্যুস হচ্ছে কি যেটা বলতেছিলাম করতে লাগছিলাম, ও আচ্ছা, সেকশন সি তে কিন্তু বারবারই একটি কথা বলতেছি, সিলেক্টিভ কোশ্চেন থাকে। এটা 15 মার্কসের যে পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স, আর একটা কোশ্চেন থাকবে যেটা 10 মার্কস, সেটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সিলেবাসের যে কোনো এরিয়া, যে কোনো সিলেবাসের এরিয়া থেকে থাকতে পারে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে রিটেন কোশ্চেন, যেগুলো আমাকে লিখতে হবে, এই ব্যাপারে একটু বলি। আমি স্টুডেন্টকে বলতেছিলাম যে এই কোশ্চেনটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। আসলে ট্যাক্সের যে রিটেন কোশ্চেনগুলো থাকে ওখানে আপনার কিন্তু খুব বেশি ডিটেলস লেখার দরকার হবে না, খুব বেশি ডিটেলস লেখার দরকার নেই। মানে একটা কোশ্চেন আসছে আপনাকে যে হুইচ ফ্যাক্টর ইউ নিড টু কনসিডার ফর ক্লেমিং লস রিলিফ, মানে আমাকে একটা কোশ্চেন করলো যে হুইচ ফ্যাক্টর ইউ নিড টু কনসিডার ফর ক্লেমিং লস রিলিফ, আপনি লস রিলিফ ক্লেম করার সময় কি কি ফ্যাক্টরগুলোকে কনসিডার করবেন, জাস্ট একটা কোশ্চেন আসছে।
তো আমি ফ্রেশ স্টুডেন্টকে বলছি যে আপনি 3টা বোল্ড পয়েন্ট লিখবেন, জাস্ট হ্যাঁ ক্যাশ ফ্লো পজিশন, দ্যাটস ইট। আর কিছু না কিন্তু, হ্যাঁ। আমরা অনেকে মনে করি যে হ্যাঁ, অনেক লিখলে মনে হয় অনেক বেশি না, মার্কস না। পাওয়া যাবে। আমি কেন বললাম যে আমাদের স্টুডেন্টদের একটা প্রবলেম হইতে পারে, সেটা যে আমরা টাইপিং স্পিডে হয়তো বা টাইপিং কিন্তু স্পিড এইখানে আমি তখনও বলতেছিলাম আসলে কোয়ালিটি অফ রাইটিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। রেদার দ্যান কোয়ান্টিটি। আপনার 60 হতে পারে টাইপিং ওকে, স্পিড, 75 হতে পারে, মানে ইফ ইউ আর ভেরি গুড, মানে এনিথিং ক্যান বি ইয়োর টাইপিং স্পিড। কিন্তু ওই জায়গাটা থেকে আপনি অনেক কিছু লিখে গেলেন কিন্তু রেলেভেন্ট হইল না। এই কথাটাই বলতে চাচ্ছি যে আসলে দেখা যাচ্ছে যে আমি অনেক ইনফরমেশন লিখলাম, আমি অনেক সময় ব্যালেন্স হারিয়ে ফেলতেছি যে হ্যাঁ, হ্যাঁ অনেক কিছু লিখে ফেলছি কিন্তু কি মিনিং করতে কি চাইছি মিন করে এক্সাক্ট। কোহেসিভ না, কোহেসিভ আমি না। এই জন্য বলতেছি যে ফার্স্ট আপনি বোল্ড পয়েন্ট গুলো লিখবেন যে হ্যাঁ ক্যাশ ফ্লো পজিশন, ওকে ফাইন, বা হায়ার ট্যাক্স রেট বা ট্যাক্স রেট সেভিংস, এই ওয়ার্ডটা লিখবেন। তো আপনি যদি তারপরে নাও লিখতে পারেন, আপনি যে বোল্ড এক্সাক্ট পয়েন্টটা বুঝছেন, এই জন্য কিন্তু আপনাকে এক্সামিনার মার্কস দিবে। এক্স্যাক্টলি। এবং ওখানে আপনার দেখেন আপনি হয়তো বা লিখতে গিয়ে অনেক 10 মিনিটস লাগবে, 7 মিনিটস লাগবে, আপনি জাস্ট 3 মিনিটস ওখানে টাইম ম্যানেজ টাইম। করে ফেলতেছেন। তো আসলে দেখা যাচ্ছে আমাকে জিনিসগুলো জানতে হবে। এবং অনেক জায়গায় বলা হয়, ট্যাক্সের কোশ্চেন অনেক জায়গায় বলা হয় যে ইউ নিড টু পারফর্ম এনি ক্যালকুলেশন। দেখা গেল যে আমাকে একটা ট্যাক্স প্ল্যানিং এর কথা বলা হচ্ছে, স্পেশালি যদি ট্যাক্স প্ল্যানিং এর কথা বলা হয় তখন দেখা যাচ্ছে ম্যারিড কাপলদের ট্যাক্স প্ল্যানিং এর কথা বলা হয়, হাজব্যান্ড ওয়াইফ, আর আদারওয়াইজ কর্পোরেশন ট্যাক্স প্ল্যানিং এর ট্যাক্স কথা প্ল্যানিং বলা এর হয়। কথা বলে। তো এখন ইদানিং যেটা হচ্ছে যে ট্যাক্স প্ল্যানিংটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, সো ট্যাক্স প্ল্যানিংটা আসেই পরীক্ষা। তো দেখা যায় ট্যাক্স প্ল্যানিং এ আমাকে সবসময় বলা হয় যে ইউ নিড টু পারফর্ম এনি ক্যালকুলেশন, প্ল্যানিং করো বা ইউ নিড টু পারফর্ম এনি ক্যালকুলেশন। কিন্তু আমরা দেখা যায় যে আমরা ইনফরমেশন দেখে অনেক ক্যালকুলেশন করে ফেলছি, হ্যাঁ, অনেক ক্যালকুলেশন করে ফেলছে, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি মার্কস ফর দ্যাট কাইন্ড অফ ক্যালকুলেশন। আপনি এই ক্যালকুলেশনের জন্য কোনো মার্কস পাবেন না। সো আমাকে আসলে কোশ্চেনের আন্ডারস্ট্যান্ডিংটা যেখানে আমাকে বলে ফেলতেছে যে ইউ ডোন্ট নিড টু পারফর্ম এনি ক্যালকুলেশন, ওখানে আমাকে আসলে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। তো আমি জাস্ট যেটা অ্যাবসলিউট দরকার সেটা লিখবো, এখানে আমি কোনো ক্যালকুলেশন করবো না। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় আমাকে লস রিলিফ ক্লেম করতে বললো 2017, 18, 19 ইনফরমেশন বলা আছে। আর আমি চিন্তা করি আমি 2017, 18 ট্যাক্স ইয়ার আসছি, এখন আমি 2018, 19 এর ট্যাক্স ইয়ারের ট্যাক্স রেটটা আমি কিভাবে জানবো? ওখানে কিন্তু বলে দেয় যে এখন যে ট্যাক্স রেটটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে ফিউচার এক্সপেক্টেড ইয়ারে ওইটাই সেম ট্যাক্স। সেম ট্যাক্স সো থাকবে। এটা নিয়েও কনফিউজ হওয়ার কারণে আমি অনেক সময় দেখবো যে 2019 ইনফরমেশন বলা আছে, 2018 ইনফরমেশন বলা আছে। ইট ডাজন্ট মিন যে 2018 এর ট্যাক্স রেটটা 2019 এর ট্যাক্স রেটটা আমার লাগবে। যদি এখন যে রেটটা আমার কন্টিনিউ করতেছে নেক্সট ফোরসিবল ফিউচারে বা ফোরসিবল ইয়ারে আমার ওই ট্যাক্স রেটটা কন্টিনিউ করবে। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ট্যাক্সের ব্যাপারে, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে ট্যাক্সের আসলে কোশ্চেনটার একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গিয়ে যেই যেই ইনফরমেশনটা বা যেই টপিকটা নিউলি অ্যামেন্ডমেন্ট হয়ে আসে, নতুন ট্যাক্স ইয়ারে নিউলি অ্যামেন্ডমেন্ট হয়, ওই টপিকটা কিন্তু এক্সামিনার ফার্স্টেই টাচ করে। এটা রাইট। মানে আপনি দেখবেন যে আমার এই ট্যাক্স ইয়ারে যে জিনিসগুলো নতুন অ্যামেন্ডমেন্ট হয়ে আসছে, এক্সামিনার আপনার কোশ্চেন পেপারে ওই জিনিসগুলোকে আপনাকে এটাই তো স্বাভাবিক, এটাই খুব এটাই স্বাভাবিক। স্বাভাবিক। এবং ওই জিনিসগুলো আমাকে কনসেন্ট্রেট করতে আমাদেরকে জানতে হবে। যেমন আমি একটা বলে দিই, যেমন ফাইন্যান্স কস্ট, আপনি যখন প্রপার ইনকাম করবেন সেখানে ফাইন্যান্স কস্টের একটা রেস্ট্রিকশন আছে, নতুন টপিক। সেই ফাইন্যান্স কস্ট আপনার এবার এক্সামিন হওয়ার চান্স অনেক বেশি। তারপর আগে আমরা করতাম ওয়্যার অ্যান্ড টিয়ার অ্যালাউন্স, এখন আসে রিপ্লেসমেন্ট ফার্নিচার রিলিফ। তো এগুলো নতুন অ্যামেন্ডমেন্ট হয়ে আসে, সেটা আসার চান্সটা অনেক বেশি। আবার আমার ক্যাপিটাল গেইনস ট্যাক্সের রেসিডেন্সিয়াল রিলিফ আসছে, যেখানে ট্যাক্স রেটটা অনেক কম। সো এই যে ইনফরমেশন গুলা নতুন আসছে, সেই ইনফরমেশন গুলা আপনার এবার এক্সামিন হওয়ার চান্সটা অনেক বেশি। আর ট্যাক্সে আরেকটি ইনফরমেশন বলি, সেটা হলো আমি যেটাকে বলি ইজি মার্ক পিক করা। ট্যাক্সে কিন্তু অনেক ইনফরমেশন আছে যেখান থেকে আপনি ইজি মার্ককে পিক করতে পারবেন। কিভাবে ইজি মার্ক আপনি পিক করতে পারবেন দেখেন, প্রত্যেকটা টপিকে আপনি পার্সোনাল ট্যাক্স বলেন, ক্যাপিটাল গেইনস ট্যাক্স বলেন, কর্পোরেশন ট্যাক্স বলেন, ইনহেরিটেন্স ট্যাক্স বলেন, প্রত্যেকটা টপিকে কিন্তু একটা জিনিস আছে, হু ইজ লায়াবল ফর ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ডিউ ডেট, কে ট্যাক্সটা পেমেন্ট করবে এবং পেমেন্টের ডিউ ডেটটা কবে। তো আপনি দেখবেন যে পরীক্ষা আপনার 5 to 6 মার্কস শুধু এই জিনিসগুলো আসবে, যে কবে ট্যাক্স পেমেন্ট করতে হবে, ট্যাক্সের ডিউ ডেটটা কবে, আর হচ্ছে আপনি হু ইজ লায়াবল ফর দ্য সবাই ট্যাক্স। ধরে বসে থাকে যে আমি ক্যালকুলেশন করে শেষ, বাট ওই জিনিসটা মানে এই আসলে জিনিসগুলো হচ্ছে কি আপনার ইজি মার্ক পিক করার জায়গা। মানে এই জিনিসগুলোতে আপনি যদি ইজি মার্ক পিক করতে পারেন, দেখা যায় 5 to 6 মার্ক যদি আপনার বোনাস মার্ক হয়, ইজি মার্ক হয়, তাহলে আপনার কিন্তু ভালো মার্কস পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে। স্পেশালি আমি বলি যে ইনহেরিটেন্স ট্যাক্সে ওখানে ডিউ ডেটটা, হু ইজ লায়াবল ফর ট্যাক্স, লাইফ টাইম ট্রান্সফার ডেট ট্যাক্স, এই ট্যাক্স গুলোর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওখান থেকে কোশ্চেন আসবেই, লাইফ টাইম ট্রান্সফার ট্যাক্স, বেনিফিট গুলা, প্ল্যানিং গুলা, ওখানে ওই টাইপের কোশ্চেনটা অনেক বেশি। সো এক্সামিনার ওখান থেকে আপনাকে এমসিকিউ দিতে পারে, অথবা আমরা যেটা বলতেছি কেস বেসে ইনহেরিটেন্স ট্যাক্স ইম্পর্টেন্ট, ওখানে ইনফরমেশন গুলো আসতে হবে। সো আমাকে যেখানে আমার ইজি মার্ক, যে আমি পার্সোনাল ট্যাক্স, ক্যাপিটাল গেইনস ট্যাক্স, ইনহেরিটেন্স ট্যাক্স অথবা কর্পোরেশন ট্যাক্সে আমার পেমেন্ট ডিউ ডেটটা কবে
এবং কিভাবে আমার ট্যাক্স প্ল্যানিং হতে পারে, হু ইজ লায়াবল ফর দ্য ট্যাক্স, এই জিনিসগুলো যদি আমি কনসেন্ট্রেট করি না, আমরা ইজিলি 7 to 8 মার্কস এখান থেকেই ক্যারি করতে পারবো। আর মানে জাস্ট নিটি গ্রিটি গুলো একটু জেনে রাখা মানে হচ্ছে কি, আমরা সবসময় কনসেন্ট্রেট করি কি যে আমাদের শুধু ক্যালকুলেশনই করতে হবে। ট্যাক্সে আমাদের সবার কনসেন্ট্রেট হলো যে আমাকে ক্যালকুলেশনই করতে হবে, থিওরিক্যাল কোয়েশ্চেন আসলে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে থিওরিক্যাল কোয়েশ্চেন আসে। আসলে ট্যাক্সের যে থিওরিক্যাল টাইপের কোয়েশ্চেন গুলো আসে বা ডিসক্রাইব করতে বলা হয়, ইটস রেলেভেন্ট টু ইউর ম্যাথ। সো আপনি যদি ম্যাথসের কনসেন্ট্রেশনটা ঠিক থাকে, আপনি অফকোর্স প্ল্যানিং এ লিখতে পারবেন। এবং এই জায়গাগুলা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার ইয়েতে আপনার ভবিষ্যতে কিন্তু এই সব জায়গাগুলোর জন্যই মানে এই লেখার জায়গাটা কিন্তু বেশি, বেশি মানে ইম্পর্টেন্ট। ক্যালকুলেশনের চেয়ে কিন্তু লেখার হ্যাঁ, জায়গাটা আপনি বেশি। মানে স্পেশালি যখন আমরা আসলে অ্যাডভান্স লেভেলের কথা যদি অ্যাডভান্স বলি, লেভেলের অ্যাডভান্স কথা, লেভেলে যখন আমরা P6 পড়ছি বা আমি হ্যাঁ যখন P6 পরীক্ষা দিছি, কোনো ক্যালকুলেশন ছিল না। ক্যালকুলেশন কিন্তু ছিল না। হ্যাঁ আমিও ফিজিক্স তখন দিয়েছি। আপনার ট্যাক্স প্ল্যানিংটা করে এমফাসাইজ করে, এবং ভেরি ইন্টারেস্টিংলি বলি, F6 এ যখন আপনাকে কোশ্চেন করে তখন বলা হয় ইউ আর এ ট্রেনিং অ্যাকাউন্টেন্ট। ইয়েস, আর যখন আপনার FP6 কনসালটেন্ট, কনসালটেন্ট, ইউ আর অডিট ম্যানেজার। অডিট তো ম্যানেজার। দ্যাট টাইপ অফ কোশ্চেন করা হয়। So, আমার যদি এখান থেকে বেসিক গুলো ভালো থাকে তো নেক্সট ডে এটাকে আমি ক্যাপিটালাইজ করতে পারবো। তো ওভারঅল এটা হচ্ছে গিয়ে কয়েকটা জিনিসকে আমি একটু সামারি করে বলি, সেটা হচ্ছে গিয়ে আপনি ইজি মার্ক গুলো যেখান থেকে পিক করা যায় সেই জিনিসগুলোকে আপনি পিক করে নেবেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার সেকশন সি এর জন্য পার্সোনাল ট্যাক্স এবং কর্পোরেশন ট্যাক্স ভেরি ইম্পর্টেন্ট 50 মার্কসের কোশ্চেনের জন্য, আর 10 মার্কস যেটা সেটা সিলেবাসের যে কোনো এরিয়া থেকে আসতে পারে। আচ্ছা, সেকশন বি তে আপনি যখন কোশ্চেনকে আনসার করবেন তখন ডেফিনেটলি আপনি ফার্স্ট রিকোয়ারমেন্ট করে কোশ্চেনগুলোকে হাইলাইট করবেন, আর যেই ইনফরমেশন গুলো আপনার জন্য ইররিলেভেন্ট সেগুলোকে স্ট্রাইক থ্রু দিয়ে কেটে ফেলবেন। যখন স্ট্রাইক থ্রু দিয়ে কাটবেন তখন ব্ল্যাক কালার একটা কালো রঙের ইয়ে পড়বে যে এই ইনফরমেশনটা আমার ইররিলেভেন্ট, দরকারই নেই, না এটা এই ইনফরমেশনটা নিয়ে আমার কনফিউজ হওয়ার কোনো দরকার কোনো নেই। কারণ নেই। আর সেকশন 8 তে শুধু একটা জিনিস শুধু আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গিয়ে যে মাল্টিপল চয়েসে আমার মাল্টিপল আনসার আছে কি মাল্টিপল। বাট আমরা বারবারই একই কথা বলতেছি, সেকশন এ এবং সেকশন বি তে আপনার টাইম খুব ওয়েস্ট বেশি করা টাইম যাবে। ওয়েস্ট করা যাবে না, বিকজ অফ ওখানে আপনার সিডেড কোশ্চেন আছে। দেখা যাবে যে কোশ্চেনটা আপনি সবচেয়ে ভালো পারছেন সেই কোশ্চেনটা আপনার সিডেড কোশ্চেন। আমি কয়েকটা স্টুডেন্ট মানে বেশ কয়েকটা স্টুডেন্ট সেশন নিলাম, নেওয়ার পরে যেটা আমি অনেক স্টুডেন্টের ধারণা যে ওই প্রথম 60-এর মধ্যে যদি 50 সে তুলে ফেলতে পারে তাহলেই মনে হয় বা সে বরং আমি যেটা বলবো যে হ্যাঁ ওকে ফাইন, এটা ঠিক আছে, ওখানে আপনি অ্যাবসলিউট মার্কস পাবেন, কিন্তু সেকশন সি তে আপনি একটা জিনিস খেয়াল করেন, সেকশন সি তে যেটা হবে আমার তো ব্রড কনস্ট্রাক্টেড রেসপন্সেস কোশ্চেন। তো অনেক সময় দেখা যায় যে সব ফিগার কিন্তু রাইট ফিগার হয়নি, কোনো ফিগার হয়তো রং ফিগার হয়ে গেছে, বাট দেখা গেলো যে ওখানে কিন্তু আমি প্রচুর পার্শিয়াল মার্কস পাবো, প্রচুর পার্শিয়াল মার্কস পাবো। এই জন্য আমি সবসময় বলি ফরম্যাট করবেন, ফরম্যাট করে ট্যাক্সের এক্সামিনার একটা ইন্টারেস্টিং ডায়লগ আপনাদেরকে বলবেন, একটা ইন্টারেস্টিং মেসেজ আপনাদেরকে দিই, সেটা হচ্ছে গিয়ে আপনার অঙ্কটা যদি ভুলও হয় কিন্তু আপনি ফরম্যাটটা রাইট, মানে ইউ হ্যাভ ট্যাক্স নলেজ, আপনি জানেন কিভাবে করতে হবে, তার জন্য আমি আপনাকে মার্কস দিই। এটা তো মানে প্রত্যেকটা পেপারের জন্যই হ্যাঁ, তো প্রযোজ্য। এই জন্য আমি বারবার বলি সবসময় যে ফরম্যাট করে ফেলবেন, দেন ফরম্যাট করে সেলগুলোকে সিলেক্ট করে আপনি রাইট ফিগারগুলোকে রাইট অথবা রং ফিগার রাইট ফিগারগুলোকে বসাবেন, দ্যাটস ইট। আমি মনে হয় এভাবে এফিশিয়েন্টলি ম্যানেজ করলে ইউ ক্যান আনসার টোটাল 100 that's very good সাজেশন। আর লাস্ট মিনিট যে প্রিপারেশনের ব্যাপারটা, এই সময় মনে হয় আর নতুন করে শেখার কিছু নাই, এখন শুধু প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস। প্র্যাকটিস এটা হচ্ছে গিয়ে এখন যেটা আপনি করবেন, মানে একদম লাস্ট সেশনে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে স্পেসিমেন কিছু কোশ্চেন আছে, একটা কোশ্চেন আপনি ওই কোশ্চেনগুলো তো অলরেডি ডেফিনেটলি সবাই প্র্যাকটিস করছে। আর স্পেসিমেন্স আছে, তারপর পাস্ট ইয়ার কোশ্চেনস আছে, তারপরে হচ্ছে বিপিপি আর ক্যাপলানের ফ্রি মক এক্সামস আছে, বিপিপি ক্যাপলানের ফ্রি মক এক্সামস আছে, প্লাস হচ্ছে গিয়ে অন্যান্য জায়গায় যেমন ওপেন টিউশনেও কিন্তু ফ্রি মক এক্সাম আছে। বাট জাস্ট একটা সাজেশন, সেটা হচ্ছে যে আপনি সবই প্র্যাকটিস করেন বাট এফিশিয়েন্ট টেকনিক্যাল ইউজটা জানেন। আমি যেটা বললাম যে প্লাস থেকে মাইনাসে কিভাবে আপনাকে নিতে হবে, মাইনাস থেকে বাট সেল আপনি সিলেক্ট করবেন, বাট আমার লিঙ্ক থাকবে, বাট আমি একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। বাট আমি যদি হ্যান্ড ধরে দিই আমার মনে হয় এটা এফিশিয়েন্ট হবে না, আর যদি কোনো কারণে আমার কোনো একটা জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হয় তাহলে অটোমেটিক অ্যামেন্ডমেন্টটা হচ্ছে না। তো আমি আসলে স্প্রেডশিট যেটা এটা লিংকিং ওই বেনিফিটটা আমি পাচ্ছি না। স্প্রেডশিটের সবচের বড় বেনিফিটটা কিন্তু আমার এই জায়গায়। ডু নট ইউজ ক্যালকুলেটর while you are using ক্যালকুলেটর আপনার কারণ আমার যেটার সাথে আমি হ্যাবিচুয়াল, যেটা আমি ক্যালকুলেট করতে পছন্দ করি, আসলে কম্পিউটারে করলে আমার দেখা যায় সেম ক্যালকুলেশন করতে আমার 3-4 মিনিটস বেশি সময় লাগে। এক একটা চেপে চেপে তারপরে একটা প্লাস করে 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 মাইনাস করে করে ইট টেকস আ লট অফ টাইম, সেখানে একটা পুরোটা চেক করে যে সাম বাট আমি জাস্ট আপনাকে একটা জিনিস বলবো যে একটা কোশ্চেন অফ কোর্স আপনারা করবেন, সেটা হচ্ছে যে ট্যাক্স প্ল্যানিং এর ব্যাপারগুলো, যে আসলে হাজবেন্ড ওয়াইফ যখন থাকে ওদের অ্যাসেটের যখন ট্রান্সফার গুলো হয় সেখানে ট্যাক্স প্ল্যানিংটা কিভাবে হয়,
সেই জিনিসটা আপনারা এই ট্যাক্স প্ল্যানমেন্ট কোশ্চেনটা এখন আসলে F6 এর কোশ্চেনে ম্যান্ডেটরি করা হয়েছে, ম্যান্ডেটরি কোশ্চেন করা হয়েছে। এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। আর এই তো পার্সোনাল কর্পোরেশন ট্যাক্স এগুলা 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আর ক্যাপিটাল গেইনস ট্যাক্স, ইনহেরিটেন্স ট্যাক্স, ভ্যাট এটা কম্পালসরি কোশ্চেন, ভ্যালু এডেড ট্যাক্স। এবং এটা ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, এটা ভেরি ইজি টপিক এবং ওখান থেকে মার্কস ক্যারি করা যায়। তো আমার কথা হচ্ছে গিয়ে পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে যেখান থেকে আপনার ইজি মার্ক পিক করা যায় ওই মার্কগুলো যেন কোনোভাবে মিস না হয়। ইজি মার্ক আর আরেকটা জায়গায় প্রবাবলি একটা কনফিউশন থাকে যে যখন সে সেকশন সি তে চলে যাচ্ছে, সেকশন সি তে তো দুইটা ফরম্যাট, তার একটা হচ্ছে গিয়ে স্প্রেডশিট আর একটা হচ্ছে ওয়ার্ড। অনেক সময় ওয়ার্ডে ক্যালকুলেশনের দরকার হয়, হ্যাঁ কিন্তু অনেকে মনে করে যে সেকশন সি তে ওয়ার্ডের ক্যালকুলেশনের জন্য স্প্রেডশিটে তাকে ব্যাক করতে হবে, সেটা কিন্তু না। আপনি কিন্তু আপনার ক্যালকুলেটর ইউজ করে ওয়ার্ড করার সময় যে ক্যালকুলেশনটা দরকার হবে, মাঝে মাঝে কিছু ক্যালকুলেশন দরকার হয়, ইউ ডোন্ট গো ব্যাক টু দ্য স্প্রেডশিট, এনি স্প্রেডশিট, ইউ হ্যাভ টু ইউজ ইউর ক্যালকুলেটর অ্যান্ড ইউ রাইট ইট ডাউন। এবং আরেকটা যেটা বলতেছিলাম, ওয়ার্ডে যখন আপনি রাইট ডাউন করবেন, মানে অনেক সময় দেখা যায় আমার একটা কোয়েশ্চেন আসছে, আমাকে মনে হচ্ছে অনেক লিখতে হবে, ইটস কোয়ান্টিটি আসলে কোনো ম্যাটার করে না, কোয়ান্টিটি ম্যাটার, ইউ হ্যাভ টু ইনশিওর কোয়ালিটি। আমার কথা হচ্ছে আপনি 4টা ওয়ার্ড লিখবেন, 4টা ওয়ার্ড যেন মেক সেন্স করে। এই তো এক্সাম্পল হচ্ছে যে আমরা এসএসসি এইচএসসি তে কি করতাম, খাতার পর খাতা, খাতার পর খাতা, পেজের পর পেজ নাও, বাট এইচএসসি ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। এইটাই আর কি খুব ইম্পর্টেন্ট জানাটা, যে আমাদের এডুকেশন সিস্টেমে হয়তো আমরা জেনে আসছি যত লিখবেন তত মার্ক। মানে এখানে আরেকটা বেনিফিট হচ্ছে কি, যত আপনি মানে কম লিখে মেক সেন্স করতে পারেন তত আপনার টাইম বেঁচে গেল। হবে। কারণ হচ্ছে গিয়ে অলরেডি আমরা জানি যে প্রত্যেক মার্কের জন্য আমি 1.8 মিনিটস বা 1.8.5 মিনিটস করে পাবো। তো আসলে দেখা যায় আমরা এক্সাম যখন আমরা অ্যাটেম্প্ট করি, টাইমটা আসলে কখন চলে যায়, কিভাবে 3 আওয়ার্স হয়, এটা আসলে আমরা সেন্স করতে পারি না, আমাদের মনে হয় না। সো আসলে কারণ হচ্ছে কি, আমি একটি কথা বলতে চাচ্ছি যে সেকশন বিতে আমি টাইম কিল করতেছি, অথবা দেখা যাচ্ছে যে আমার সেকশন সিতে অনেক ইজি ইজি কোয়েশ্চেন আছে, এগুলো আমি অ্যাটেন্ড করতে পারলাম না ভালো করে। তো আমি এই জন্যই বলতেছি, যেখানে আপনি কনফিউজ থাকবেন, এটা একদম গ্লোবাল থেকেই বলা আছে, মানে গ্লোবাল থেকে আমি লেকচারগুলো দেখছি, যেখানেই আপনি কনফিউজ থাকবেন আপনি আনসার করে যাবেন, রেখে আসবেন না। কনফিউজ থাকেন, ওকে ফাইন, আনসার করে ফ্ল্যাগ ফর রিভিউ দিয়ে চলে যাবেন, ফ্ল্যাগ ফর রিভিউ দিয়ে চলে যাবেন। আর লাস্টে একটা আইটেম রিভিউ স্ক্রিন আছে, আইটেম রিভিউ স্ক্রিনে গিয়ে আপনি ফ্ল্যাগ ফর রিভিউ যেগুলো করেছেন শুধু ফ্ল্যাগ ফর রিভিউ পেয়ে যাবেন। সো ইটস আ ভেরি খুবই সুন্দর একটা ফরম্যাট, জাস্ট আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে বুঝতে হবে, এবং এই ফরম্যাটেই প্র্যাকটিস করতে হবে। আর এক্সেলে না গিয়ে, অফকোর্স এটা একটু মাথায় রাখতে হবে, ইউ ডোন্ট ইউজ এক্সেল অর মাইক্রোসফট ওয়ার্ড, কারণ আমাদের প্ল্যাটফর্মে প্র্যাকটিস না করলে আসলে আপনার আসল এক্সামে গিয়ে মানে একদম লাস্ট টাইমে যেটা হচ্ছে গিয়ে, অন্তত আমার স্প্রেডশিটে যে আইটেমগুলো থাকবে, আমার রাইট লেফট সাইডে যে ফ্ল্যাগ ফর রিভিউ, নেভিগেটর, হাইলাইট, টেক্সট টেবিল, স্ট্রাইক থ্রো, প্রত্যেকটা জিনিসের ইফিশিয়েন্ট ইউজ যদি আমি জানতে পারি, বা মানে ক্লিয়ার থাকতে হবে, যদি আমি ক্লিয়ার থাকি আমি জানি যে হাউ টু হ্যান্ডেল। সো আপনি তো অনেকদিন ধরে ট্যাক্স F6 টা পড়াচ্ছেন, তো এইবারে প্রবাবলি আপনি LCBS এই পড়াচ্ছেন, এবার ফার্স্ট টাইম ফার্স্ট স্টার্ট করব আর কি LCBS থেকে নেক্সট সেশন থেকে, তো সেপ্টেম্বর এন্ড ডিসেম্বর। So best of luck. Thank you very much, guys, bhai, for this valuable suggestions. Hopefully আমাদের যারা পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা দিবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর প্রবাবলি এটা আমাদের প্রথম সেশন, সো সো এটা একটু শর্ট অ্যান্ড সুইট, বাট প্রবাবলি নেক্সট সেশন গুলাতে আমরা আরো বিগার ইয়েতে যাব। জাস্ট এট লাস্ট ওয়ার্ড হচ্ছে যে আসলে স্টুডেন্টরা মনে করতেছে যে ভেরি কমপ্লিকেটেড, ভয় পাচ্ছে কি হবে না হবে, কোথায় যাচ্ছি। আসলে just you have to practice 2 or 3 days, you understand all the techniques and ratios, then it is okay, মানে এটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। এবং আপনি যদি আসলে অ্যাকচুয়াল বেনিফিটটা নিতে পারেন, এখানে টাইম ম্যানেজমেন্টটা আরো ইজি, অনেক বেশি ইজি। That's okay. Thank you very much. Thank you.